বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের নতুন সরকারের নতুন বাজেট আজকে আমরা দেখলাম পাশ হয়ে গেল এবং আমরা প্রত্যেকে এই দিনটার দিকে তাকিয়েছিলাম কি কি বিষয় আসতে চলেছিল। তোমরা মোটামুটি সকলে কম বেশি শুনেছো। আজকে সকাল থেকেই আমরা কম বেশি এই দিকেই তাকিয়ে আছি এবং সব থেকে ভালো যে খবর সেটা হচ্ছে 1,00,000 সরকারি চাকরির শূন্য পদের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কিন্তু তোমাদের এখন বিষয়, তোমরা এখন প্রশ্ন করছো সেটা হচ্ছে যে এটা আমরা দেখলাম যে 1,00,000 শূন্য পদের ঘোষণা করা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে, কিন্তু তার সময়সীমা কত বছরের মধ্যে সেটা সম্পূর্ণ হবে এবং তার পাশাপাশি সেটা কি নতুন করে ক্রিয়েট হওয়া শূন্য পদ, এটার কিন্তু পরিষ্কার কোনো উত্তর সেখানে পাওয়া যায়নি। তোমরা প্রশ্ন করেছো, আজকে সে ব্যাপারটা জানাবো। পাশাপাশি কি হয়েছে, 33% মহিলাদের জন্য যে সংরক্ষণ রাখা হলো, এটা কিভাবে ক্যালকুলেট করা হবে, এটার আসলে ভালো মন্দ কি দিক হলো। দেখো, কিছু পজিটিভ দিক হয়েছে, কিছু আবার অন্যরকম ব্যাপার এসেছে। তো সব ব্যাপারটা নিয়েই ভিডিওটার মধ্যে আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। আশা করি তাহলে সংশয়গুলো দূর হবে তোমার, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যদি তোমার ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তোমার সাহায্যে আসে, তুমি যদি আমার সাথে সহমত হও, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে এবং লাইক করে দেবে, পেজটাকে ফলো করে রাখবে। কারণ বিভিন্ন রকম সরকারি চাকরি, শিক্ষা বিষয়ক যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিফিকেশন সমস্ত কিছু সংক্রান্ত আলোচনা কিন্তু তোমরা এই পেজের মধ্যেই পাবে। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমত যদি আমরা একটু তাকাই, সাধারণত কি আমরা দেখলাম, কর্মসংস্থানের জন্য ত্রিধারার কথা আমাদের মুখ্যমন্ত্রী যে সাংবাদিক বৈঠক হওয়ার, মানে বাজেট পাশ হওয়ার পরে সাংবাদিক বৈঠকে এই কথাগুলি বললেন। ত্রিধারা বলেছেন, সেখানে 3টি মূল দিক বলছেন: সরকারি নিয়োগ, বেসরকারি শিল্প, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি। অর্থাৎ যে কর্মসংস্থান হবে, এবং শুধুমাত্র সরকারি ক্ষেত্রে নয়, ব্যবসার দিকেও নজর দেওয়া হচ্ছে। বিভিন্ন কোম্পানিকে আনা হবে, যেরকম ইন্ডাস্ট্রি তৈরি করার বিষয়ে নজর দেওয়া হচ্ছে, কারণ যাতে আসলেই এই কর্মসংস্থান তৈরি করা যায়। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের 2026-27 এই অর্থবর্ষে তাহলে পেশ হলো আজকের বাজেট, এবং 31শে মার্চ 2027 পর্যন্ত এই বাজেট কিন্তু থাকবে বলবৎ, স্বাভাবিক, তোমরা জানো। কারণ আবার পরবর্তীতে অর্থাৎ 2027-এর পর আবার 1 এপ্রিল থেকে যে অর্থবর্ষ শুরু হবে সেই সময় আবার নতুন বাজেট আসবে, ঠিক আছে? তাহলে যদি আমরা একটু বিষয়টা দেখে নিই, তাহলে কি এখানে বলা হয়েছে যে 1,00,000 নতুন নিয়োগের ঘোষণা করেছেন আজকের যে আমরা বাজেট দেখেছি, অর্থমন্ত্রী বলেছেন এবং মুখ্যমন্ত্রী বিষয়টাকে এলাবোরেট করেছেন। এখানে কি পুলিশ, শিক্ষক, অধ্যাপকের কথাও এসেছে, শিক্ষাকর্মী সহ বিভিন্ন সরকারি দপ্তরে যে সমস্ত সরকারি চাকরির শূন্য পদ, তাই নিয়ে কথা বলা হয়েছে। তাহলে আমরা সরাসরি একদম সেই শূন্য পদের জায়গাটায় যাই, কারণ যেটা নিয়ে তোমাদের এত সংশয় সেই জায়গাটা সরাসরি চাই, ঠিক আছে? আগে একটা ব্যাপার এখানে বলে দিই, এই জায়গাটা খুব ভালো একটা বিষয় হয়েছে, ভালো মন্দ দুটোই আছে, তোমরা বলবে কোনটা বিষয়। দেখো, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না এবং রাজনৈতিক কোনো কর্মীকে সেই জায়গায় রাখা হবে না, এমনটাই আজকে আমরা দেখতে পেয়েছি। এবং ইউপিএসসির ধাঁচে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো, সংস্থাগুলো কাজ করবে, যে সমস্ত কমিশন ইত্যাদি। এটা একটা দিক থেকে ভালো যে রাজনৈতিক কর্মী থাকবে না, ঠিক আছে। কিন্তু আসলেই তো আমরা বহু ক্ষেত্রেই দেখি শুধু রাজনৈতিক কর্মীরাই যে প্রত্যক্ষভাবে এই চাকরির বিষয়ে স্বজন পোষণ করেছেন বা ইত্যাদি, তারাই শুধু প্রত্যক্ষভাবে যুক্ত থেকেই করেছেন এমন কিছু না। অনেকেই এরকম বিষয় যে রাজনৈতিক পছন্দ, মানে আমি কি রাজনীতি করি সেই পছন্দ অনুযায়ীও কিন্তু স্বজন পোষণ হয়। তো সেদিকটাও আমাদের নজর রাখা উচিত, আশা করবো এই সরকার রাখবেন। কারণ হচ্ছে যে এরকম দেখা গেছে, আগেও দেখেছি আমরা, হয়তো তাকে মিছিলে হাঁটতে হয়নি, কোনো রাজনৈতিক দলের রং নিয়ে হাঁটতে হয়নি, কিন্তু সে মন থেকে বা কোনোভাবে ইনফ্লুয়েন্স সেই দলের দ্বারা, তো সেরকম দিক থেকে স্বজন পোষণ হয়ে এসেছে আগে, সেগুলো যেন পুরোপুরিভাবে বন্ধ হয়, ঠিক আছে? এবার দেখো, এদিকটা ভালো বিষয় যে ইউপিএসসির ধাঁচে করা হবে, দেখা যাক কতটা কি বাস্তবায়িত হচ্ছে। আচ্ছা, মোটামুটি আমরা এটা খেয়াল করতে পারি, যেরকম হচ্ছে যে ইএফআর এর জন্য 1,000 নতুন নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন। তারপরে কি 1,000 শূন্য পদে নিয়োগ হবে শিক্ষাকর্মীদের বলা হয়েছে। তারপর সব থেকে একটা ভালো বিষয় হয়েছে যে ডিএ নিয়ে এতদিন ধরে আন্দোলন করা সমস্ত আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের
বিভিন্ন যে সমস্ত সরকারি কর্মচারীরা ছিলেন, তারা যে এতদিন ধরে আন্দোলন করছিলেন, কারণ সেন্ট্রালের সাথে রাজ্যের আসলে একটা বিস্তর ফারাক ছিল, তো সেটা এখন বৃদ্ধি পেল এবং স্বাভাবিকভাবে যে এখনো কিছুটা আছে কিন্তু সেটাও দূর করা হবে বলে মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন। ঠিক আছে, এবং বন্ধুর মতো করে পাশে থাকার কথা বলেছেন, তিনি নিজে বলেছেন আমি আপনাদের বন্ধুর, এটা খুব ভালো লেগেছে আমার বিষয়টা অবশ্যই, কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই প্রসঙ্গটি বলা যে আমাকে বন্ধুর মতো করে ভরসা করলে আমি অবশ্যই সেটা দেখবো, আপনাদের পাশে থাকবো, তো এটা খুব ভালো বিষয়। তাহলে 38% ডিএ বৃদ্ধি করা হয়েছে, এটা বেশ ভালো ব্যাপার। আচ্ছা, এর পাশাপাশি তোমরা জানো যে মহিলাদের নিয়ে 2টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব তো আগেই রাখা হয়েছে, যেখানে প্রায় মোটামুটি 2006টি মতো শূন্য পদের ঘোষণা করা হয়েছিল। তো সেটা হচ্ছে একটা, তোমরা জানো যে মাতঙ্গিনী হাজরা ব্যাটালিয়ন আর হচ্ছে যে রানী রাসমণি ব্যাটালিয়ন। ঠিক আছে, তাহলে মহিলাদের পুলিশের কিন্তু সুযোগ খুব বেশি আসছে, আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশের ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে একটা ভালো শূন্য পদ যেহেতু আসছে, ফলত পুলিশের নিয়োগ হবে। আরেকটা কথা পাশাপাশি জানিয়ে রাখি, তোমরা যারা কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে, নানান জটিলতার মধ্যে সেই সমস্ত প্রক্রিয়া চলছিল, জয়েনিং হয়নি, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন যে আসলে পুজোর আগে এই সমস্ত পুলিশকে জয়েন করানো হবে, অর্থাৎ রাস্তায় নামানো হবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে জয়েনিং লেটার দিয়ে দেওয়া হবে। ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক জটিলতম অবস্থা তৈরি হয়েছিল, আশা করি সেই জট এবার কাটবে। আর আমি তোমাদের এমনিতেও বলেছি যে 8ই জুলাই সুপ্রিম কোর্ট যখন খুলবে, এখন যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে, খোলার পরে এই ওবিসি সংক্রান্ত বিষয়টা কিন্তু যে স্টে পড়ে আছে সুপ্রিম কোর্ট থেকে, সেটা নিয়ে আমাদের সরকার অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সরকার কিন্তু সেখানে যাবে এবং আশা করা যায় যে সেই কেসটা উইথড্র করবে। ঠিক আছে, তারপর তাহলে অনেকটা সমস্যার সমাধান হবে। দেখো এরপর কি কি আছে বিষয়, এখানে বলা হচ্ছে যে এখানে আমরা একটু দেখে নিই, উচ্চশিক্ষারত অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকার বিষয় বলা হয়েছে, এটা খুব ভালো বিষয়, স্কলারশিপ দেওয়ার প্রয়োজন আছে। শিক্ষার আরো বেশি উন্নতি করার জন্য বা শিক্ষা ব্যবস্থাটাকে আরো বেশি ভালোভাবে পরিচালনা করার জন্য অবশ্যই ছাত্রছাত্রীদেরকে আর্থিকভাবে সাহায্যের প্রয়োজন হয়। ঠিক আছে, কারণ অনেক ছাত্রছাত্রী কি হয় যে অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল থাকে, ফলত কি হয় বাড়ি থেকে পড়াশোনার জন্য সেই পরিবেশ বা সুযোগ থাকে না, এবং উচ্চশিক্ষা করতে গেলে তো আরো সমস্যা হয়। তার আগেই মেয়েদেরকে বলা হয় কি যে বিয়ে করে নিতে বা বিয়ে দিয়ে দেওয়া হয়, গ্রামের দিকে প্রচুর হয় এগুলো, হয়তো শহরাঞ্চলে হয় না। সুতরাং এটা খুব ভালো বিষয়। আচ্ছা, এর পাশাপাশি কি আমরা দেখবো যে রাজ্যের 21 থেকে 45 বছর বয়সী কর্মহীন যুবকদেরও এই বিষয়টি দেখা হয়েছে, এটাও খুব ভালো একটা প্রশংসনীয় জায়গা। আমি আগে পজিটিভ দিকগুলোই বলছি, বাকি তারপর আসছি। সেটা হচ্ছে যে এখানে যারা গ্র্যাজুয়েট যে সমস্ত যুবক, তারা হচ্ছে 3,000 টাকা করে মাসে পাবে, আর যারা গ্র্যাজুয়েট নন তারা কিন্তু 2,000 টাকা করে মাসে পাবেন। ঠিক আছে, তারপরে কি, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে এখন পড়বে, তাদেরকেও এককালীন কিন্তু 30,000 টাকা দিয়ে সাহায্য করা হবে। খুব স্বাভাবিক বিষয়, কারণ যখন সে কোনো কিছুর প্রস্তুতি নেয়, চাকরির যখন প্রস্তুতি নিচ্ছে, তখন স্বাভাবিক সে তো কোনো রোজগার করতে পারবে না, এবং তার তখন যদি আর্থিকভাবে সে দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় ভালো যে আর্থিকভাবে সাহায্য করা, তাহলে তারও অন্তত এই যে সমস্ত জায়গায় বইপত্র কেনা ইত্যাদির অনেকটা সাহায্য হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি একটা বিষয় আছে যে 100 জন অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীর জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম চালু করা হবে। এটাও খুব ভালো বিষয়, কারণ হচ্ছে যে দেখো মেধাবী সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের প্রয়োজন, কারণ মেধা না থাকলে কিন্তু রাজ্যেরই বলো বা দেশেরই বলো উন্নতি হবে না। সুতরাং মেধাবী ছাত্রছাত্রীদেরকে সবসময় এগিয়ে দিতে হবে, এটা খুব ভালো পদক্ষেপ আমি বলবো। আচ্ছা, এর পরবর্তীতে কি কি বিষয় আছে একটু দেখি আমরা। সেটা হচ্ছে যে এখানে যেমন বলা হয়েছে, যেমন আশা কর্মী, মিড ডে মিলের রাঁধুনিদের এই সমস্ত বৃদ্ধি করা হয়েছে সাম্মানিক 1,000 টাকা, 5,000 টাকা। ঠিক আছে, তোমরা দেখেছো। তারপর হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের, তাদেরও কিন্তু এখানে 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এগুলো কম বেশি দেখেছো প্রত্যেকে। এছাড়াও আরেকটা প্রশংসনীয় দিক আমি বলবো, সেটা হচ্ছে বেঙ্গল এআই মিশন। অর্থাৎ আমরা এটা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে এখন টেকনোলজি কোন জায়গায় এগিয়ে যাচ্ছে, অন্যান্য দেশগুলোকেও আমরা দেখতে পাবো। ফলে এই যে টেকনোলজিকে এগিয়ে নিয়ে আসা, এআই কে গুরুত্ব দেওয়া, এআই মিশন যে নতুন করে এটা নিয়ে সরকার ভাবছে, এটা খুব ভালো, কারণ এটা একেবারে তরুণ প্রজন্মের জন্য, যুব সমাজের জন্য ভীষণ প্রয়োজনীয় জায়গা। কারণ এখন না এমন একটা বিষয় হচ্ছে, শুধু তুমি বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকলে হবে না, দিনকাল এখন অন্যরকম হয়েছে। ফলত টেকনোলজিক্যালি দিক থেকে টেকনিক্যালি জায়গাটাও তোমাকে কম বেশি জানতে হয়, এবং স্কিলটা খুব প্রয়োজন এখন। ঠিক আছে,
বেশ, এরপরে দেখবে একটা বিষয়, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা ফলতাকে একটি সম্পূর্ণ মডেল ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তোলা হবে। খুব ভালো বিষয়, কারণ যে সমস্ত পিছিয়ে পড়া জায়গাগুলো আছে, এই সমস্ত জায়গাগুলো অনেকটাই পিছিয়ে আছে এখনো, এবং একটা ভালো ইন্ডাস্ট্রি হলে স্বাভাবিকভাবেই সব দিক থেকে উন্নতি হবে, কর্মসংস্থানও বাড়বে। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা গুরুত্বপূর্ণ জায়গা, তোমাদের সবার চোখ আমি জানি এদিকেই আছে, শূন্য পদের বিষয়। দেখো, পুলিশের শূন্য পদ 20,000। আমি বারবার বলছিলাম যে তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিতে শুরু করে দাও যারা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ। ঠিক আছে, এরপর কি, শিক্ষক শিক্ষাকর্মী, সেখানে 50,000-এর কথা বলা হয়েছে। এবার হ্যাঁ, একটা বিষয় বলে দিই, তোমাদের একটা প্রশ্ন বারবার আসছিল যে ম্যাডাম এই যে 1,00,000, এই যে 1,00,000 যে শূন্য পদ, এইটা কি আসলে কোনোভাবে এই বছরের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে? মানে সেই রকমটাই কি বিষয় বলা হচ্ছে? দেখো, একটা বিষয় সত্যি, এখানে একটা ক্লু অন্তত পাওয়া যেতে পারে। কেন বলছি, এই বছরের মধ্যেই বা 2027-এর 31শে মার্চের মধ্যেই সম্পন্ন হবে কিনা সেটা কিন্তু ক্লিয়ার নয়, কিন্তু একটা বিষয় আশা করা যাচ্ছে 2 বছরের মধ্যে অবশ্যই হয়ে যাবে। কেন বললাম বলো তো কথাটা, আসছে একটু পরে। 2 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। দেখো, তাহলে কি, শিক্ষক, তাহলে এখানে 50,000 বললাম শূন্য পদ আছে, এবং 30,000 বিভিন্ন যে সমস্ত সরকারি দপ্তর আছে সেই জায়গায় শূন্য পদ আছে। শূন্য পদ অবশ্যই মোটামুটি আছে, একদম খারাপ নয়, আর একটু হলে ভালো হতো। কিন্তু এখানে আমরা কি খেয়াল করেছি যে বয়সের ছাড় তো দেয়া হয়েছিল, আমরা আগেও শুনেছিলাম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বয়সের ছাড় দেয়া হবে সরকারি চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, 5 বছরের বয়সের ছাড়। কিন্তু একটা জায়গা কি বলা হয়েছে, আগামী 2 বছর পর্যন্ত কিন্তু এই সুবিধা থাকবে। আগামী 2 বছর পর্যন্ত এই সুবিধা থাকবে, মানে মোটামুটি আশা করা যাচ্ছে যে এই সরকারি সুবিধা দিল, আবার এই সরকার যদি নিয়োগ না করে তাহলে তো এটা নিয়ে আন্দোলন করতেই হবে, তাই তো? মানে আমরা সকলে এটা তো কেউ আমরা ছেড়ে দিতে পারি না, কারণ আমাদের ছাত্রছাত্রীদের সকলের ভবিষ্যৎ লুকিয়ে আছে, তোমাদের ভবিষ্যৎ এর পিছনে আছে। ফলে এটা একটা আশা করা যাচ্ছে যে 2 বছর রাখা হয়েছে, মানে অবশ্যই 2 বছরের মধ্যে সমস্তটা সম্পন্ন করে দেবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি একটা কাজ আমরা দেখতে পাচ্ছি করতে হবে, যেটা অনেকে ভাবছিলে তোমরা বা আপনারা অনেকে হয়তো 40 বছর, যেটা ঊর্ধ্বসীমা আগে কম বেশি সমস্ত এই শিক্ষকতার ব্যাপারে ছিল, ঠিক আছে, তো তখন ভাবছিলেন যে ঠিক আছে 40 পেরিয়ে গেছে তো কি হয়েছে, 41 হয়েছে মাত্র, এখনো 4 বছর টাইম পাবো। তাদের কিন্তু নড়ে চড়ে বসতে হবে, তাদের প্রস্তুতি আরো বেশি করে নিতে হবে, কারণ তাদের হাতে সময় বেশি নেই। 2 বছরের মধ্যেই আপনাকে কোয়ালিফাই করতে হবে, সুতরাং আপনার প্রস্তুতি হবে 2 ধাপ এগিয়ে। এবার আসি, বহুল চর্চিত, সকাল থেকে সবাই আমাকে বলছো যে ম্যাডাম কি অবস্থা হলো, আমরা কি করব, এবার সবকিছু শেষ করে দিল, জেনারেলদের তো এমনি কোন ঠেসা করে দেওয়া হয়েছিল, তার উপর দেখুন কি কাণ্ডটা হলো। সেটা হচ্ছে যে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। দেখো, আমি যেমন একটা বিষয় তোমাদের আগেও বলেছিলাম যে মহিলাদের জন্য বিনামূল্যে বাসের যে সুবিধা, বাসের ভাড়া বিনামূল্যে করাতেও আমার খুব একটা আমি সমর্থন করতে পারি না এই জায়গাটাও, যে বাসের ভাড়া আমার মনে হয় না যে মহিলাদের জন্য, সমস্ত মহিলাদের জন্য এটাকে পুরোপুরি বিনামূল্যে করে দেওয়ার কোনো মানে হয় না। তেমনি এই জায়গাতেও একটা বিষয় আসবো, এই যে সংরক্ষণের আসনটি অবশ্যই একটা খুব বড়সড় ধরনের সমস্যার সম্মুখীন তো হবেই জেনারেলদের যে সমস্ত পুরুষরা থাকবে। কারণ কি, যদি আমরা দেখি, ধরো এসসি তো 22% থাকে, ঠিক আছে, এসটি 6%, আচ্ছা ওবিসি কত বলো, 7, আচ্ছা ইডাব্লিউএস, আচ্ছা ইডাব্লিউএসটা না হয় ছেড়ে দিচ্ছি, এটা হবে না, আর ইউআর, ঠিক আছে, এই সব মিলিয়ে, এইগুলো মিলিয়ে আমরা যদি দেখি, শুধু ইউআর মিলিয়ে, শুধু ইউআরদের জন্য শুধুমাত্র এটা 10, আর এখানে তাহলে হয় 55, তাই তো? মানে এই 55% শুধু ইউআরদের। সত্যিই কি 55% ইউআরদের? তা তো নয়, কারণ আমরা কি দেখেছি, এই যে 22, আমি যদি 100-র মধ্যে ধরে নিই, ধরে নাও আমি 100-র মধ্যে ধরছি, তাহলে কি হবে, এই যে 22টার মধ্যে আমার 22টার মধ্যে যে সমস্ত এসসি ক্যান্ডিডেট থাকবে, তারা যদি কাট অফ ক্লিয়ার করতে পারে ইউআর এর, তাহলে কিন্তু এখান থেকে 2 জন হোক 4 জন হোক ইউআর এ চলে আসছে, ঠিক আছে। তেমনই এসটির ক্ষেত্রেও তাই, ওবিসির ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রে এরকম হচ্ছে। ফলে এইটা তো অলরেডি ইউআররা চারিদিক থেকে বঞ্চিত ছিল, এবার আবার এইখানে তাহলে 33%, মানে ধরো 22-এর মধ্যে 33 যদি ধরি, তাহলে 22-এর মধ্যে 33%, ঠিক আছে, মানে 22% সংরক্ষণের হার, তার মধ্যে 33% সেখানে মহিলারা, ঠিক আছে।
তারপর আবার এসটির ক্ষেত্রেও তাই, এখানেও 33 থাকবে, তারপর ওবিসির ক্ষেত্রেও 33 থাকবে, ইডব্লিউএস টা হবে না, ইউআর এর মধ্যেও 33, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বোঝাতে পারছি, ইউআর এর মধ্যেও 33 অলরেডি। এমনই একটা অবস্থা ছিল যে এইখান থেকে তো যদি এই সব মিলিয়েও যদি 10 জন চলে আসে আমি ধরছি, তাহলে অলরেডি 55 থেকে 10 মাইনাস করলে কিন্তু 45 হয়ে যায়। আবার সেই 45 থেকে আবার বাদ যাবে 33%। মানে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে ইউআর মেল এই ক্যাটেগরির কিন্তু অবস্থা ভীষণ খারাপ। আমি বলছি না যে মহিলাদেরও খুব ভালো জায়গা, কারণ শূন্যপদ বৃদ্ধি থাকলে, শূন্যপদ বেশি থাকলে ঠিক আছে, অতটা কিছু সমস্যা হয় না, কিন্তু বাস্তবিক কথা যে ইউআরদের একেবারে কোণঠাসা করে দেওয়া, ইউআর পুরুষদের খুব খারাপ অবস্থা। এমনি এই সকলের সাথে লড়াই করতে হয়েছে, কারণ এরা তো কখনো ইউআর এ লড়াই করবে না, মানে এরা তো এদের জন্য তো ইউআর খোলা আছে, যখন তখন চলে আসবে, ঠিক আছে? কিন্তু ইউআররা তো এখানে যাচ্ছে না, তাহলে খুলে দেওয়া হোক, একসাথে সবকিছু ওপেন করে দেওয়া হোক, সেটা কিন্তু হয় না। ফলত এসসি এসটি ওবিসি তারা কিন্তু ইউআর এ আসতে পারবে, ইউআর তো কোথাও যেতে পারছে না। আবার সেখানে 33% মহিলা সংরক্ষণ করা হলো। এবার তাহলে ব্যাপারটা কি দেখো, তাহলে সবই এই 55%-এর উপর, ঠিক আছে? সুতরাং একটা সমস্যা তো হবেই। এবার একটা বিষয় দেখো, তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম এই কথা কেন বলছেন, এসসি এসটি ওবিসির রিজার্ভেশনের আপনি বিরোধিতা করছেন। দেখো একটা কথা খুব সত্য, এই লড়াইটা কিন্তু মুখের কথা নয়। এই যে 55% থেকে 33% আবার বেরিয়ে গেল, মানে ছাড়া হয়ে গেল, ওই যে সমস্ত পুরুষরা আবার এখান থেকে যারা আসবে সেই সমস্ত কিছু বাদ দিয়ে যেটুকু অংশ পড়ে থাকবে সেখানে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশগ্রহণ করা কিন্তু মুখের কথা নয়, ঠিক আছে? যারা বলছো মোটামুটি এসসি এসটি ওবিসি নিয়ে, তারা একবার ওই সিটে শুধু লড়াই করে দেখো, খুব কঠিন। এটা তো মিথ্যে নয়, যেটা সত্যি সেটা আমি সবসময় বলি তোমাদের কাছে। সুতরাং এসসি এসটি ওবিসি রিজার্ভেশন থাকুক, দরকার, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাদের জন্য দরকার নয় যারা হয়তো বা যার বাবা, যার মা, যার এইরকম আর্থিক পরিস্থিতি ভালো, তারা সরকারি চাকরি করছে, অন্তত তাদের পরবর্তী জেনারেশন বা সেই তাদের ছেলে মেয়েদেরকে এই সুবিধা থেকে বাদ রাখা উচিত। কারণ যদি মেধা দিয়ে শুধু হয় তাহলে তো কোনো সমস্যা হবে না, কিন্তু এখানে রিজার্ভেশন যেটা দেখানো হচ্ছে, এসসি এসটি বলো ওবিসি বলো যাই বলো, তাহলে তাদের অন্তত ওইটুকু জায়গা দেখা হোক যে একটা জেনারেশন চাকরি পেয়ে গেল মানে তাদের সেটা বন্ধ করা হোক, না হলে তো এইরকম ভাবে লড়াই করা মুশকিল, ভীষণ কঠিন হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা একটা খুব সত্য কথা। মানে আমি জানি, আমি মানে যদি সচেতন নাগরিক তোমরা যারা দেখবে, এসসি এসটি তার যদি কোনো ক্যাটেগরিও থাকে, সেও এটাকে সমর্থনই করবে যে একটা জেনারেশন ঠিকঠাক জায়গায় চলে গেছে, সরকারি চাকরি সে করছে, মানে তার পরবর্তী জেনারেশনের তো দরকার নেই এই জায়গাটা, কারণ তার তো পরিবেশটা তৈরি হয়ে গেছে। কারণ এগুলো তো মানে পিছিয়ে পড়া মানুষদের জন্য, পিছিয়ে পড়া জাতিদের জন্য, তাহলে যখন সেটা তৈরি হয়ে যায় তাহলে আর কিসের প্রয়োজন বলো? ফলত এইভাবে একটা কি হচ্ছে, এই যে ইউআর মেল, এমনিতেও ইউআর মেল ফিমেল সকলেরই লড়াই অনেক বেশি, এবার ইউআর মেলের লড়াই আরো কঠিন হচ্ছে। সুতরাং তাহলে একটা ঘটনা কি হচ্ছে বলতো, যে শুধুমাত্র পড়াশোনা করলেই যে পেলাম চাকরি তেমনটা কিন্তু হচ্ছে না, কারণ একটা মিনিমাম তো শূন্য পদের বিষয় থাকে। সুতরাং এটা একটা মানে সমস্যার দিক দেখা গেছে। এবার দেখা যাক পরবর্তী সময়ে সরকার কিভাবে কি বিষয়টাকে দেখছে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে কতদিনে কার্যকরী হতে পারে এই সমস্ত বিষয়। দেখো এটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা চেষ্টা করব 6 থেকে 8 মাসের মধ্যে সমস্ত বিষয়টাকে কমপ্লিট করার, এবং আশা করা যাচ্ছে, দেখো এমনিতেই যেহেতু তোমাদের আমি আগেও বলেছি নতুন সরকার আসার পরে একটা বড়সড় ধরনের নিয়োগ হয়, সব দিকেই হয়, এবং নিয়োগটা হবে, ঠিক আছে? সুতরাং এখন কি বিষয় যে মুখ্যমন্ত্রী যেহেতু নিজেই এই কথা বললেন বা বলেছেন, তাহলে আশা করা যাচ্ছে যে নোটিফিকেশন গুলো সবই তাড়াতাড়ি চলে আসবে এবং নিয়োগটা হবে, ঠিক আছে? 6 থেকে 8 মাসের মধ্যেও সম্পন্ন হতে পারে এমনটাই সম্ভাবনা থাকছে, কারণ এটা কিন্তু একটা চ্যালেঞ্জ নতুন সরকারের কাছে, একটা বড়সড় ধরনের নিয়োগ করবেই, এটা মাথায় রেখো, একদম সত্য কথা। এবং এইটা বলা যায় না যে, কারণ অন্ততপক্ষে এতগুলো প্রতিশ্রুতি আমরা দেখতে পেয়েছি, যাবতীয় যেগুলো সেগুলো মোটামুটি কিন্তু কমপ্লিট হয়েছে। এইবারে ঘটনা হলো যে যদি এইটাই হয় তাহলে
এই যে আমি 2 বছরের বয়সের যে বললাম সুবিধাটা দেয়া হয়েছে, 2 বছরই কি সময় লাগবে? আমি বলেছি সর্বোচ্চ হয়তো 2 বছর সময় লাগতে পারে, কিন্তু তার আগেই কমপ্লিট করে দেয়া হবে। দেখে নেবে এই বছরের মধ্যেই বহু নোটিফিকেশন নিয়োগ হবে। আশা করা যাচ্ছে সত্যই হয়তো সামনের বছরের মার্চের মধ্যে অনেক, এই প্রায় 1 লক্ষের কাছাকাছি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, এবার তাহলে তোমাদের কাজ কি? এখন ভালো করে প্রস্তুতি শুরু করা, ভালো করে পড়াশোনা করা, ভালো করে পড়তে হবে, কারণ একবার সুযোগ যেই পাবে সেটা কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাকে ভালোভাবে যাতে তুমি সফলতা পাও তার দিকে এগিয়ে চলতে হবে। সেটা কিন্তু সব সময় মাথায় রাখবে, কারণ তোমার হাতে যেটা আছে তোমার পড়াশোনা, সেটাকে তুমি 100% দাও, বাকি যেখানে যা কিছু হবে সেটা দেখা যাবে। তুমি তোমার দিক থেকে আগে 100% এগিয়ে থাকো। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সমস্ত চারিদিকে দেখে দেখে মন খারাপ করে লাভ নেই। তোমাকে চাকরিটা পাওয়ার জন্য কিন্তু পড়তেটা হবেই, যাই হোক না কেন সেটা। এবার যেহেতু বলা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হবে, সুতরাং সত্যই দুর্নীতি থেকে আমরা অনেকটা সরে দাঁড়াবো আশা করছি। ফলত এবার একদম সোজা কথা সোজাভাবে পড়াশোনা শুরু করে দাও, বেশি বেশি করে পড়তে এখন থেকে শুরু করো, যাতে এই লড়াইয়ে তুমি টিকে থাকতে পারো। কারণ ছিটকে যদি একবার যাও আর কিন্তু আসতে পারবে না। আরেকটা কথা কি, এই যে টেট সংক্রান্ত বিষয়, আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট, এই বিষয়গুলো তোমাদের বলে দিই। দেখো, প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট কিন্তু বছরেই হবে, প্রতি বছর বছর হবে, ইন সার্ভিস শিক্ষকদের জন্যই হবে, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। ফলে তোমরাও কিন্তু সেইভাবেই প্রস্তুতি শুরু করে দাও, টেটটা তুমিও দিতে পারবে। তাই এখন থেকে প্রস্তুতি নাও, এমন ভাবে নাও যেন সফল হয়েই ফিরতে পারো, বাবা মাকে সেই তাদের যে স্বপ্নটা সেটা সত্যি করতে পারো। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অথবা ফোন করবে। আরেকটা বিষয় তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে এই মাত্র 25 তারিখ পর্যন্ত, মানে 25শে জুন পর্যন্তই বৈঠক ইনস্টিটিউশনে কিন্তু বিশাল বা হিউজ ডিসকাউন্ট চলছে। তোমরা যেমন এসএলএসটির সাবজেক্টের যার যা সাবজেক্ট, সেখানে কিন্তু 550 টাকায় তোমরা ব্যাচ পাচ্ছ। ওকে, তার মধ্যে যা থাকে আমাদের তোমরা ফেসিলিটিস জানো, লাইভ ক্লাস, অনলাইন ক্লাস, তারপর হচ্ছে রেকর্ডেড ক্লাস, অফলাইন ক্লাস, এরকম যাবতীয় স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট ইত্যাদি সমস্ত কিছু। তার সাথে সাথে আপার প্রাইমারিও কিন্তু ডিসকাউন্ট চলছে, প্রাইমারিরও তাই, নেট সেটেরও তাই, তারপর পঞ্চায়েত, পুলিশ, সবকিছুর তো থাকবে কিন্তু মাত্র 25শে জুন পর্যন্ত। তো যারা দেখছো, যারা ভাবছো এরকম প্রস্তুতি নেবে, একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খুঁজছো, তো আমি অবশ্যই তাদেরকে বলবো যে তোমরা সরাসরি নিজের নাম এনরোল করতে পারো ফোন করে বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বা ওয়েবসাইটে গিয়ে, অথবা সরাসরি দমদম সেন্টারে এসেও তোমরা দেখে নিতে পারো। তোমার যদি অবশ্যই ক্লাস দেখো, নোট দেখো, সেটা যদি যথার্থ হয় তারপরই অ্যাডমিশন নেবে। তাহলে ভালো থাকবে সকলে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।